আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার তা কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চাইছেন? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতে আমরা দেখে নিতে চাই আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিস্টেম অ্যানালিস্ট পদে, সেটি আমরা এক নজরে দেখে নেব। তারা কি ধরনের জনবল চেয়েছে এবং কি কি যোগ্যতা থাকতে হবে। আমরা দেখছি যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রতিষ্ঠানের নাম, পদের নাম দেখছি আমরা প্রোডাক্ট ম্যানেজার অথবা সিস্টেম অ্যানালিস্ট। পদ সংখ্যা আমরা দেখছি যে এখানে একজন, এবং শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে বিএসসি। অভিজ্ঞতা থাকতে হবে 5 থেকে 7 বছরের। এছাড়া চাকরির ধরন আমরা দেখতে পাচ্ছি ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়, কর্মস্থল হবে ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম যথারীতি পাওয়া যাবে এই আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 30 জুন 2026। এ পর্যায়ে আমরা দেখে নেব ইস্টার্ন ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি। একটি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক, এবং তারা কোন খাতে বা কোন পদে নিয়োগ দিয়েছে এবং কতটি পদ সেটি আমরা একটু দেখে নিতে চাই এক নজরে। তাদের যে জনবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া বা যে বিজ্ঞপ্তি দিয়েছে তারা, সেটি আমরা একটু দেখতে চাই। ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানের নাম, পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 7 থেকে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ। বয়সসীমা নির্ধারিত নয়, কর্মস্থল যে কোনো স্থানে হতে পারে। অর্থাৎ ইস্টার্ন ব্যাংকের যে শাখা রয়েছে সারা বাংলাদেশব্যাপী, সেটি ঢাকা হতে পারে, ঢাকার বাইরে বিভিন্ন জেলা পর্যায়েও হতে পারে, যে কোনো স্থানেই সেই কর্মস্থল হতে পারে। এবং বেতন তারা বলছে যে আলোচনা সাপেক্ষে, এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 2 জুলাই 2026। এ পর্যায়ে আমরা একটু দেখে নেব একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান, অর্থাৎ উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি আউটলেট সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি আমরা দেখতে চাই। আমরা একটু এক নজরে দেখব যে প্রতিষ্ঠানের নাম বলছিলাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এটি একটি উন্নয়ন সংস্থা বা এনজিও। তারা বিভিন্ন সময়ে কিন্তু তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকে। আমরা এই সপ্তাহে দেখছি যে তারা আউটলেট সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর ডিগ্রি, এবং অভিজ্ঞতা বলছে তারা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ। বয়স কমপক্ষে 25 বছর হতে হবে, অর্থাৎ তরুণ বা একেবারে যারা শুরু করতে চান চাকরি একেবারে, তারা এখানে আবেদন করতে পারবেন, একেবারে তরুণ যারা প্রার্থী আছেন, চাকরি প্রার্থী। এবং কর্মস্থল দেখছি আমরা উখিয়া, কক্সবাজার। অর্থাৎ এই ওয়ার্ল্ড ভিশন বা অন্যান্য যে এনজিওগুলো রয়েছে, উন্নয়ন সংস্থাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে তাদের অনেক ধরনের প্রজেক্ট ভিত্তিক যে কাজ, সেই কাজগুলো থাকে, এবং সেটি আমরা দেখছি যে কক্সবাজারের উখিয়ায় তাদের কর্মক্ষেত্র সেখানে। এবং বেতন ধরা হয়েছে তারা বলছে যে 65 থেকে 70,000 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে। আমরা দেখছি যে সার্বিক যে বেতন কাঠামো, তার বাইরেও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, সেখানে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, মোবাইল বিল রয়েছে, চিকিৎসা ভাতা রয়েছে। অর্থাৎ এই যে বেতন, তার বাইরেও কিন্তু এই সুবিধাগুলো তারা প্রদান করবে। এবং আবেদনের নিয়ম যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে www.wvi.org, অর্থাৎ তাদের যে ওয়ার্ল্ড ভিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলেই এই আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 23 জুন 2026। এ পর্যায়ে দেখে নেব ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেট সার্ভে অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 17 জুন থেকেই আবেদন করা যাচ্ছে। আমরা একটু পুরো আবেদন প্রক্রিয়াটা দেখে নেব। প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, যেটি বলছিলাম। পদের নাম মার্কেট সার্ভে অ্যানালিস্ট। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে বিএ অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং চাকরির ধরন ফুল টাইম, এবং নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 25 থেকে 30 বছর পর্যন্ত।
কর্মস্থল যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ ঢাকার বাইরে যে কোনো স্থানে হতে পারে, বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা রয়েছে। আমরা যেটি দেখছিলাম এর আগে ওয়ার্ল্ড ভিশনের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, ঠিক একই রকম সুবিধাগুলো এখানেও দেয়া আছে এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 17 জুলাই 2026। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি চাকরির বাজারে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কথা বলবো তার সাথে। ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন। চাকরির বাজারে আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম এবং আপনি যেই পেশার সাথে জড়িত আছেন, আইন পেশা, আজকে আমরা আইন পেশা নিয়ে কথা বলতে চাই। সার্বিক কেমন দেখেন আইন পেশার ভেতর বাহির নিয়ে একটু জানতে চাই। সম্ভাবনা কেমন এখানে এবং বর্তমান পরিস্থিতি কি? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে চাকরির বাজার কথাটা লিমিটেড হয়ে যায় একজন আইনজীবীর জন্য। আইনজীবী শুধু চাকরিই করে না, কখনো কখনো আইনজীবী চাকরি করে ঠিকই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তারা এটা পেশা একটা, এটা শুধু বলা যাবে না এটা একটা চাকরি, এটা একটা পেশা। এই পেশায় আমরা আসলে আইন চর্চা করি, আইন প্র্যাকটিস করি। আমরা কখনো মানুষের পক্ষে কথা বলি, তখন তার প্রতিনিধি হিসাবে কাজ করি। কখনো কখনো কারো হয়তোবা ডকুমেন্ট ভেট করে দেই, তখন একজন চেম্বার প্র্যাকটিস হিসাবে আমরা ওই কাগজগুলো দেখে দেই। আবার কখনো কখনো কোনো ব্যাংকে বা প্রতিষ্ঠানে আমরা চাকরিও করি। সুতরাং আইন পেশাটা মহান পেশা। এখানে মানুষ যদি কখনো ঢোকে, তার জন্য রাস্তা আসলে অনেকভাবে খুলে যায়, যেটা সব পেশার জন্য নাও খুলতে পারে। এমন কোনো পেশা নাই বাংলাদেশে, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আইনের সহায়তা বা আইনের একজন আইনজীবীর প্রয়োজন হয় না। রাইট। সেই হিসাবে বলা যায় যে আইন আসলে আমরা বলি যে আমরা প্রতিদিন পড়তেছি, আইন প্র্যাকটিস করি। আমরা এতদিন পরেও আমরা বলি আইন প্র্যাকটিস করি, আমরা এখনো শিখি নাই এমন এটা ভাব। প্রতিদিনই শেখার জায়গা। এই জন্য বলা যাবে না যে এটা চাকরিও আছে, যদি আবার কখনো চাকরি সে করতে চায়। আপনি বলছিলেন অনেকগুলো রাস্তা খুলে যায়, সেই বিষয়টি জানতে চাই যে কোন কোন প্রতিষ্ঠানের সাথে এই যে আইনের যে বিষয়গুলো আছে, সব প্রতিষ্ঠানই তো আইনিভাবেই প্রক্রিয়া হয়, প্রক্রিয়াধীনভাবেই সেটি চলমান থাকে, সেই জায়গাটি একটু জানতে চাই যে কোন কোন জায়গায় আরও সুযোগ। আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো আছে, ব্যাংকিং সেক্টর আছে, তারা আইনজীবী নিয়োগ দেয়। অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান আইনজীবী হিসাবে আইনজীবীকে নিয়োগ দেওয়ার খুব একটা বেশি দেখা যায় না। সুতরাং চাকরি বলতে সাধারণত বোঝা যায় যে মোস্ট অফ দ্য টাইম অন্যান্য জায়গায় থাকতে পারে আইনজীবী নিয়োগ হয়ে, যে পৃথিবীর বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলোতে সেগুলো তো আইনজীবী নিয়োগ হয়। কর্পোরেট সেক্টরে যেটা হয় সেখানে ব্যাংক সেক্টরে, ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরটাতেই বেশি। আমরা একটু আইনের যারা শিক্ষার্থী তাদের জন্য কিছু বার্তা দিতে চাই আপনার মাধ্যমে। যারা আইন পেশায় আসতে চায় বা আইন পেশা নিয়ে পড়াশোনা করছে, তারা কিভাবে এই পেশার সাথে যুক্ত হবে, কতটা সহজ বা কতটা চ্যালেঞ্জিং, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। এই পেশাটা সহজ না, এই পেশাটা চ্যালেঞ্জিং। এবং এই পেশাটা যেহেতু এটা পেশা, এখানে সবার আগে মনে রাখতে হবে একজন শিক্ষার্থীকে যে সে কত ডাইনামিক। এই পেশায় যেহেতু এটা চাকরি না, এটা যেহেতু তার একটা পেশা, সেই পেশাকে তার চাকরি তাকে নিজেই তৈরি করে নিতে হবে। তাকে এমন একটা ডাইনামিসিজম থাকতে হবে যে সব কিছুর ব্যাপারে তার আগ্রহ থাকতে হবে, সব কিছুর ব্যাপারে তার চেষ্টা থাকতে হবে, এবং সব কিছু চেষ্টার পর ফল তার পক্ষে আনা যায় কীভাবে, সে ধরনের পরিশ্রম থাকতে হবে। চেষ্টা, পরিশ্রম এবং শেখার যে আগ্রহ বিভিন্ন দিকে। এটা না যে আপনি গেলেন সকাল 9 to 5 কোনো একটা অফিসে ঢুকলেন, একজন পিয়ন এসে আপনাকে চা বানিয়ে দিল, আপনি চাটা খেলেন, কিছু কাগজ টাগজ দিল, স্যারের কিছু মেল টেক। এ পেশা তা না। এই পেশাতে আপনার চা আপনাকেই বানানো শিখতে হবে, আপনার ড্রাফটিং আপনাকেই শিখতে হবে, আপনার রিসার্চ আপনাকেই শিখতে হবে। সো কোনো আইনজীবী যারা নতুন তরুণরা যারা এই পেশায় আসতে চাচ্ছে, তাদেরকে এটা মনে রাখতে হবে যে এই পেশার চ্যালেঞ্জ এত বেশি যে অনেক সময় দেখা যায় প্রথমে 8-10 বছর কোনো একজন আইনজীবী সামান্যতম ইনকামও করতে পারে না। সুতরাং এটা একটা, যদি তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ব্যাকআপ ভালো না থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আইন পেশাটাকে, এটা কোনো
নর্মাল চাকরি না, 9 to 5 মানে চাকরি এখানে না। ধৈর্যের পরীক্ষা দিতে হবে দীর্ঘদিন। ধৈর্য, আপনাদের জুনিয়র যারা আছেন, আপনাদের তাদেরকে আন্ডারে প্র্যাকটিস করেন, তাদেরকে তো ধৈর্যের পরীক্ষা দিতে ওই হচ্ছে যে বা প্র্যাকটিস করে, যে একটা জুনিয়র যখন ফ্রেশার হিসাবে আসতেছে কাগজপত্র পড়ে টরে, তার তো নিয়মকানুন জানার কোনো কথা না, সেটা শেখে। শিখতে শিখতে কেউ তাড়াতাড়ি শেখে, কেউ একটু দেরিতে শেখে, শেখার পরেও তার আগ্রহ থাকতে হয়। এই জন্য এই পেশাটাতে ঢোকার আগে মনে রাখতে হবে এটা একদিনের পেশা না, এটা ঢুকলাম পরের দিনে সেলিব্রিটি হয়ে গেলাম তা না। আনলেস সেলিব্রিটি হয়েই ঢোকে অনেকে, সেটা আলাদা ব্যাপার, বাট ইটস এ চ্যালেঞ্জিং পেশা। এখানে তো অনেকগুলো ধাপ রয়েছে। ব্যারিস্টার হওয়ার পথে অনেকগুলো পরীক্ষা দিতে হয়, অনেকগুলো বিষয় আছে নিশ্চয়ই। সেই ধাপগুলো একটু জানতে চাই যে কোন ধাপে কি কি পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, কি কি মুখোমুখি হতে হয়। এখানে এই পেশায় বিভিন্ন জায়গা থেকে আসা যায়। কেউ ব্যারিস্টারি থেকে আসে, কেউ ফরেন ডিগ্রি থেকে আসে, কেউ ইউনিভার্সিটি ডিগ্রি থেকে আসে, কেউ পাস কোর্সের ডিগ্রি থেকে আসে, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। যেখান থেকেই আসুক না কেন, আসার পর তারপর আবার রেগোরিয়াস একটা ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে হয়, পরীক্ষার ভিতরে যেতে হয়। প্রথমে এমসিকিউ হয়, তারপর রিটেন হয়, তারপর ভাইভা হয়। হওয়ার পরে প্রথম এনরোলমেন্ট হয় ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে প্র্যাকটিস করার জন্য। এর অনেক বছর প্র্যাকটিসের পর আপনি হাইকোর্টের জন্য আবার একই পরীক্ষায়, একই এমসিকিউ, একই রিটেন দিয়ে আবার হাইকোর্টে এনরোল হতে হয়। এইটা হওয়ার পরে আপনাকে অনেক দিন প্র্যাকটিস করার পরে তখন আপনি হাইকোর্টে এসে যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপিলেট ডিভিশনে, তখন অ্যাপিলেট ডিভিশনের পারমিশন পেতে হয়। অ্যাপিলেট ডিভিশনের পারমিশন অনেক দিন পাওয়ার পরে যদি চিফ জাস্টিস সহ অন্যান্য মহোদয়রা মনে করেন যে আপনি একজন যোগ্য আইনজীবী, তখন আপনাকে ডাবল স্টার আইনজীবী হিসাবে ঘোষণা দেওয়া হয়। এটাকে সিনিয়র অ্যাডভোকেট আমরা বলি। সো ধাপগুলো ঢোকাটা এখন আর আগের মতো, আগেও নিশ্চয়ই কঠিন ছিল, বাট ইটস এ চ্যালেঞ্জিং পেশা, ঢোকাও কঠিন এবং অনেক ধাপ আছে। এটা এমন না যে পাশ করে গেলাম আর চেয়ার নিয়ে বসলাম, সো মাসের শেষে কিছু টাকা আসবে। বরঞ্চ এই পেশাটাকে ধরে রাখার জন্য একটা আইনজীবী, একটা কোট লাগে, একটা ব্যান্ড লাগে, একটা গাউন লাগে, 3 জায়গাতে এনরোলমেন্টের টাকা দিতে হয়। হিমশিম খেয়ে ফেলে ইনিশিয়াল স্টেজে যারা আমাদের এই পেশায় আসে। বাট যারা আছে খুব ডাইনামিক, তাদের বেশি সময় লাগে না, তারা ফ্লারিশ করে যায় খুব তাড়াতাড়ি। জুনিয়র যারা আছে, যারা একেবারে নবীন, তারা কিভাবে ভালো করবে এখানে? ভালো করার পরামর্শ কি? ভালো করার এখানে একটাই শর্ত। একটা কথা আমরা বলি যে আইনজীবী সে ভালো না যে বেশি আইন জানে, সেই আইনজীবী ভালো যে আইনটা কোথায় আছে সেটা জানে। কারণ এতগুলো আইন কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আইনটা কোথায় গেলে পাওয়া যেতে পারে এই ধারণাটা আমার থাকতে হবে। এবং প্রতিদিন আমি কোনো কিছু শুনলে আমার মনে থাকতে হবে, আমাকে ইনকুইজিটিভ হইতে হবে, আমাকে ডিসিশন জানা থাকতে হবে। তো জুনিয়রদের জন্য প্রথম যেটা জিনিস, যে এই পেশার মধ্যে এটা ভাবার দরকার নেই যে আমি এটা পেশায় ঢুকলাম, মাসের শেষে আমার বেতন আছে। মাসের কোনো বেতন নাই, কোনো গ্র্যাচুইটি নাই, কোনো প্রভিডেন্ট ফান্ড নাই। তুমি এবং তুমি একমাত্র জিনিস যদি প্র্যাকটিসে আসো। বাট যদি তুমি চাকরিতে যাও তো অন্যান্য চাকরিজীবী যেভাবে চাকরি করে 9 to 5, বাট চাকরিতে যাওয়ার আগে ইদানিং দেখা যাচ্ছে তারা হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলের প্র্যাকটিস চায়। আবার প্র্যাকটিস যখন কেউ ভালো করে তখন আবার কেউ চাকরিতে যেতে চায় না। সুতরাং মানে এটা একটা দুই রকম অভিজ্ঞতা। দুই রকমের অভিজ্ঞতা। এটা জুনিয়রদের জন্য প্রথম আমার অ্যাডভাইস হবে যে ডোন্ট টেক ইট ইজিলি। ইট ইজ নট দ্যাট তুমি আসলা, আলহামদুলিল্লাহ পাশ করলা, বাবা মা তোমাকে ব্যান্ড পড়াই দিল, বাবা আমার ছেলে অ্যাডভোকেট, বাইরে তুমি সাইনবোর্ড লাগাইলে অ্যাডভোকেট হিসাবে। ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দ্য স্টার্ট অফ দ্য ওয়ার্ল্ড। রাইট। আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। আমরা ফিরে আসবো আপনার কাছে। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা কথা বলছিলাম সিনিয়র আইনজীবী মোকসেদুল ইসলাম আপনার সাথে। এ পর্যায়ে একটু আলোচনা করতে চাই যে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে অনেক আইনজীবী কাজ করেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে, বিশেষ করে ব্যাংক বা অন্যান্য আরও আন্তর্জাতিক সংস্থার সাথে। সেই কাজের অভিজ্ঞতা কেমন? সেই কাজের সাথে আপনার সম্পৃক্ততাও নিশ্চয়ই আছে। আমি বাংলাদেশের বেশ কিছু ব্যাংকেরই আমি কাজ করি, তবে দুটো ব্যাংকের আমি মেজরিটি কাজে আমি এক সময় করতাম। এখনও অনেক ব্যাংকের বড় বড় ম্যাটারগুলোই আমি দেখি, বিশেষ করে দুটো ব্যাংক এখনও বলা যায় যে তাদের অনেক ম্যাটার দেখে। এই পেশাটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে যখন আপনি কোনো ব্যাংকের জন্য তাদের লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ হন, তখন ব্যাংক সাধারণত এখানে যে ঘটনাটা ঘটায় যে তারা লোন দেয় এবং সেই লোনটা দেওয়ার সময় যে ম্যানেজার লোনটা দেয়, লোনটা রিকভার করার সময় ওই ম্যানেজারটা থাকে না এবং অনেক ঘটনা ইন দ্য মিন টাইম ঘটে যায়। এবং এতে করে চ্যালেঞ্জিং হয় আইনজীবীর জন্য
এই মামলাগুলো পরিচালনা করার, কারণ দেখা যায় যে লোনগুলো দিয়েছে তার কোনো অ্যানাপ কোলেটারাল তারা নেয়নি, তারা দেখা গেল বিভিন্ন কারণে দিয়েছে, যেগুলো আমি মনে করি না আমার আলোচনা করার এই মুহূর্তে দরকার আছে, বাট তারা যে কারণেই দিক না কেন, বাট কোলেটারাল ছিল না বা ওই ইনভেস্টমেন্টটা খুব একটা যৌক্তিক হয়নি এবং লস করে গেছে এমন একটা পর্যায়ে যে এটা তুলে আনা যায় না। তা আরেকটা জিনিস ঘটনা ঘটে যে যখন আপনি কোনো ব্যাংকিং সেক্টরে লিগাল অ্যাডভাইজার নিয়োগ হন, তারা এটা লিগাল অ্যাডভাইজারের জন্য তাদের আলাদা কোনো ওখানে যেমন তাদের একটা এমডি আছে, ডিএমডি আছে, তো লিগাল ডিপার্টমেন্টও দুই একটা ব্যাংক খুলছে, কিন্তু যাদেরকে এই ডিপার্টমেন্টগুলো খোলা হয় তারা সাধারণত এটাকে চাকরি হিসাবে নেয়। তো লিগাল অ্যাডভাইজারকে কখনো এটাকে চাকরি হিসাবে নেওয়া যাবে না, এটা আসলে একটা পেশা হিসাবে নিতে হবে। কারণ আপনি তো 9 to 5 চাকরি করে চলে গেলেন, আর লিগাল অ্যাডভাইজার রাত 12টার সময় ঘুম থেকে উঠে একটা বই দেখতে হতে পারে। তো ব্যাংকে যারা লিগাল অ্যাডভাইজার হিসাবে চাকরি করে, আমি বেশিরভাগ সময় দেখেছি যে তারা ওই সময়টুকু তারা দিতে পারে না বা দেওয়ার পরিবেশ ব্যাংক সৃষ্টি করে না, এবং ব্যাংক এটা অ্যাপ্রিসিয়েট করে না যে অন্য চাকরির সঙ্গে এর কতটুকু পার্থক্য। অনেক সময় লিগাল অ্যাডভাইজারের এই জিনিসটা আমি উপলব্ধি করেছি যে তাদেরকে ব্যাংক এনাফ রিসোর্সেস, ফাইন্যান্সিয়াল তাদের ব্যাকআপ দিতে ব্যর্থ হয়। এই জন্য তারা 8-10টা চাকরিজীবীর মতো হিসাব চায়, কি হইলো কি না হইলো। কিন্তু এখানে আইনজীবী হিসাবে ওখানে দেখতে হবে, চাকরিজীবী হিসাবে দেখলে লিগাল অ্যাডভাইসটা ঠিকভাবে আসলে দেওয়া যায় না, আনলেস একটা নির্দিষ্ট পরিমাণে কোনো একটা ইস্যুতে, যে একটা নির্দিষ্ট ইস্যুতে তারা কোনো অ্যাডভাইস চাইলো, সেটা অ্যাডভাইস দিলেন। কিন্তু ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করে, আমি মনে করি যে কেউ যদি ব্যাংকাররা আমার এই অনুষ্ঠান দেখে থাকে, আইনজীবী যারা ওখানে চাকরি করে তাকে এমপ্লয়ি হিসাবে ট্রিট করলে আপনারা কিছুই পাবেন। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি খুবই মজার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছিল। আপনি ফেসবুকের পক্ষে, বাংলাদেশের পক্ষে একজন আইনজীবী ছিলেন, ফেসবুকের পক্ষেও আইনি লড়াই করেছেন মেটার পক্ষে, সেটার অভিজ্ঞতা কেমন ছিল খুব সংক্ষেপে একটু বলুন। এটার অভিজ্ঞতা খুবই চমকপ্রদ ছিল। তো ব্যাংক যখন আমাদেরকে মেটা এটা নিয়োগ করলো, তখন আমরা কোর্টে গেলাম, কোর্টকে আমরা বললাম যে মেটা আমাদেরকে নিয়োগ করছে। তার আগে কিছু সাংবাদিককে বলেছিলাম যে আমি মেটার লয়ার, সাংবাদিকরাও বিশ্বাস করেনি এবং কোর্টও বিশ্বাস করেনি। কোর্ট বারবার বলতেছে ফেসবুক আপনাকে কেমন করলো এইটা, অর্থাৎ আমার আইন হিসাবে কোনো বক্তব্য রাখার আগে আমাকে আসলে এটি প্রমাণ করতে হয়েছে অনেকক্ষণ ধরে যে না, আই ওয়াজ অ্যাপয়েন্টেড বাই মেটা এবং আমাদের মার্ক জুকারবার্গ ইজ মাই ক্লায়েন্ট। তো আপনারা সবাই তো ফেসবুকে টাকা দেন, ফেসবুক আমাকে টাকা দেয়, এটা বোঝাতে একটু সময় লেগেছে, অনেক সময় লেগেছে। আমরা শেষের দিকে আছি, সব শেষে একটু জানতে চাই যে একজন সফল আইনজীবী হওয়ার মূল মন্ত্র কি, একটু যারা তরুণ বা যারা আপনাদের জুনিয়র আছেন তাদের জন্য যদি বার্তা দেন। ব্যতিক্রম তো অনেক কিছুই আছে, বাট স্বাভাবিক নীতিতে আমি বলবো সফল আইনজীবী সেই হবে যে ধৈর্য সহকারে এই প্র্যাকটিস করবে এবং সিনিয়রের সঙ্গে লেগে থাকবে, সিনিয়রের কোনো প্রশ্ন ছাড়াই সিনিয়রের যেসব ইনস্ট্রাকশন আছে ফলো করার চেষ্টা করবে, প্রচুর পড়াশোনা করবে এবং কোনো ফলের আশা করবেন না আপাতত ফাইন্যান্সিয়াল দিক থেকে অন্ততপক্ষে। ওয়েট, ইউ উইল আর্ন বাট নট নাও। ইনিশিয়ালি বলা হয় যে চাকরিজীবীতে আইন পেশায় প্রথমের দিকে অনেক কাজ, কোনো টাকা নাই, মাঝামাঝি বয়সে কিছু কাজ কিছু টাকা, আর শেষ বয়সে নো কাজ অনেক টাকা। এটা তাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ, অনেক ফলপ্রসূ আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই যারা আইন পেশায় আসতে চায় তারা উপকৃত হবেন। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।